আসসালামু আলাইকুম। আমি আরিফুল মাহমুদ, ডেভেলপার এবং মার্কেটার। আগের একটি ভিডিওতে আমি কনভার্সন অপটিমাইজেশন এবং কি মেট্রিক্স ইনহিবিটর নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি ৮টি গুরুত্বপূর্ণ কি পয়েন্ট ইন্ডিকেটরস নিয়ে কথা বলেছি। সেগুলো হচ্ছে পেজ লোড টাইম, ট্রাফিক সোর্স, ক্লিক থ্রু রেট, কার্ট অ্যামাউন্ট রেট, পেজ পার সেশন, এক্সিট রেট, এভারেজ টাইম অন পেজ এবং বাউন্স রেট। আজকের ভিডিওতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো কনভার্সন অপটিমাইজেশন প্রসেসিং এর ভিতরে। এটা হচ্ছে কি বিল্ডিং এ বিহেভিয়ারাল মডেল উইথ অনলাইন সাইকোলজি। আচ্ছা, আমরা যখন ওয়েবসাইট এবং অ্যাপস এ ইউজার ইন্টারঅ্যাক্টিভ হয়, ভিজিটর ইন্টারঅ্যাক্টিভ হয়, বা তারা ইন্টারঅ্যাক্টিভ হয় না, অর্থাৎ ওয়েবসাইটে এসে পারচেজ করে বা পারচেজ করে না, অ্যাপসে এসে ছুটে যায়, চলে যায়। তো যারা আসে এবং যায় এবং কোথা থেকে কিভাবে এই কনভার্সন মানে ইউজার বা ভিজিটররা আসে সেটা নিয়ে তাদের একটা সাইকোলজিক্যাল বিহেভিয়ার কি সেটা বোঝার চেষ্টা করা হয় কনভার্সন অপটিমাইজেশন প্রসেসিং এর মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ ডেটা ড্রিভেন। এখন এই ডেটা ড্রিভেন কিভাবে কাজে লাগে, কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তার একটা বেসিক জ্ঞান আছে। সেই জ্ঞানটার উপর আমরা আজকে একটা প্রয়োগ করার চেষ্টা করবো, দ্রুত এটা জেনে যে বেসিকটা আসলে কি। তার প্রথমে জানা দরকার যে ডেটা ড্রিভেন ডিসিশন এটা আসলে কি। আচ্ছা, এটাতে আমি বাকি উত্তরগুলো সহজ হয়ে যাবে। এর আগে আমাদের জানতে হবে এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো দুই ধরনের। একটা হচ্ছে কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটি। যখন আমরা কোয়ান্টিটিভ ডেটা নিয়ে আলোচনা করি তখন আমরা ব্যবহার করি কি গুগল অ্যানালিটিক্স, হিটম্যাপস, সেশন রেকর্ডিং এবং এ/বি টেস্টিং টুলস। আচ্ছা, এটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, আসলে সংখ্যাগত। আর যখন আমরা পরিমাণগত মানে যেটা সংখ্যাগত না, তখন কোয়ালিটিভ ডাটা। এটা নিয়ে আমরা কোথায় ব্যবহার করি? এই ব্যবহারটা করি আমরা ইউজার সার্ভে, ইউজার ইন্টারভিউস, ইউজার টেস্টিং এবং ফিডব্যাক ফর্মস। আচ্ছা, এখান থেকে যে ডাটাগুলো পাবো সেখানে আমরা পাবো ইউজারের বিহেভিয়ার, মোটিভেশন এবং ইমোশনস। মানে একটি হচ্ছে সংখ্যাগত আর একটা হচ্ছে সংখ্যাগত না। এই দুই ধরনের ডেটা নিয়েই কিন্তু কনভার্সন, ডেটা অপটিমাইজেশন, ডেটা রেজুলেশন প্রক্রিয়াটা শুরু হয়। তাহলে আমরা কি কি টুলস এখানে ব্যবহার করতে পারি? গুগল অ্যানালিটিক্স আমরা করবো, অ্যানালিটিক্স ফর লোকাল স্টোরেও করতে পারি ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, অথবা আমরা সেশন রেকর্ডিং এর জন্য হটজার, মাইক্রোসফটেও একটা ফ্রি ক্লারিটি আছে, সেটাও ব্যবহার করা যায়। বা আরো কিছু টেস্টিং কনভার্সন এ/বি টেস্টিং সফটওয়্যারের জন্য আমরা অপটিমাইজ ইউজ করতে পারি এবং হটজারের ভিতরেও এটা আছে। এটা আমরা এখানেও এটা মেইনটেইন ফিচার আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং পার্ট না। এবং আরো ধরনের টুলস আছে যে যেটা ব্যবহার করে, অথবা ফিফটি ব্যবহার করতে পারি। সেটাও দিয়ে আমরা একটা কনভার্সন অপটিমাইজেশন ডেটা ভিজুয়ালাইজেশন আমরা নিতে পারি এ/বি টেস্টিং জন্য। আর যে কথা বলতেছিলাম যে এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছিল ডেরিভেটিভেশন। তা ডেরিভেটিভেশনটা আমাদের এই প্রক্রিয়াটা দুই ধরনের ডেরিভেটিভেশন, সেটা আমরা জানলাম। এখন আমাদের পরে একটা জিনিস আছে যে ইজ ইউর ডেটা ইজ টেরিটরি, মানে আপনার ডাটা যখন আপনি কাজ করবেন ভিজুয়ালাইজেশন করবেন সেটা কি কোনো গল্প বলে? আর এই জিনিসটা আবার এই জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে এটা ব্যবহার করা হয়? এটি ইংরেজি প্রবাদের বাংলা অর্থ এরকম যে, মনে করেন আপনি একটু অনলাইন শপের মালিক। আপনি জানতে চান কোন পণ্য সবচেয়ে বেশি বিক্রি। আপনি আপনার বিক্রয় ডেটা বিশ্লেষণ করেন এবং দেখেন যে নারীদের পোশাক সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এখন আপনার ডেটা আপনাকে একটা গল্প বলছে, নারীদের পোশাক চাহিদা বেশি। এই তথ্যের ভিত্তিতে আপনি নারীদের পোশাকের উপর ফোকাস করার সিদ্ধান্ত নিতে পারেন। তার মানে এইটা আপনার স্টোরি টেলিং। মার্ক করে দিলাম, এটা আপনার স্টোরি টেলিং। আচ্ছা, এখন আপনি কিভাবে কিভাবে একটু মনোবিজ্ঞান বুঝবেন, ইউজার বিহেভিয়ার, সেটা নিয়ে কোশ্চেন আছে। ক্যান ইউ ডিফাইন ইউর অডিয়েন্স সাইকোলজি? এখন এই ডেটা ভিত্তিক কিভাবে এটা অডিও সাইকোলজি বোঝা যায়, সেটা একটা সংক্ষিপ্ত আলোচনা এখানে করি, দেখতে আপনারা বুঝতে পারবেন এটা। আচ্ছা, এটা কি আসলে? আসলে দর্শকের মনোবিজ্ঞানটা কি? দর্শকের মনোবিজ্ঞান বের করার জন্য আমাদের যাতে হয় জিওগ্রাফিক তথ্য। ডেমোগ্রাফিক হচ্ছে এক একটা রিজন ভিত্তিক, বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, আয়, পেশা ইত্যাদি। তারপর সাইবার তথ্য, জীবন ধারা, আগ্রহ, মূল্যবোধ এগুলোও গুরুত্বপূর্ণ। বিহেভিয়ার তথ্য, কেনাকাটা অভ্যাস, অনলাইনে আচার, সামাজিক মিডিয়া ব্যবহার করার প্রবণতা এগুলো। আবার সার্ভে এবং প্রশ্ন করি, আপনার দর্শকের কাছে সরাসরি প্রশ্ন করে মতামত জানতে পারবেন। খোলা প্রশ্ন এবং বন্ধ প্রশ্ন দুই ধরনের করা যায়।
আচ্ছা, ফোকাস গ্রুপ ছোট একটা গ্রুপ এক করতে গেলে তাদের সাথে আলোচনা করতে পারেন। সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ আপনার দর্শকরা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আচরণ করতে তার সম্পর্কে বিশ্লেষণ করতে পারবেন। ওয়েবসাইট বিশ্লেষণ আপনার ওয়েবসাইটে ভিজিটর কিভাবে আচরণ করে কোন পেজে বেশি সময় ব্যয় করে তার বিশ্লেষণ করুন। কাস্টমার ফিডব্যাক আপনার পণ্য সেবা ব্যবহার করে কাস্টমার কি কি ফিডব্যাক দিচ্ছে তা আপনি জানতে পারবেন। বাজার গবেষণা আপনার শিল্পের বিষয়ে বিদ্যমান গবেষণা করুন এবং আপনার দর্শকদের সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করুন। এইগুলো এই প্রশ্নগুলোর ভিতর থেকে আপনি দর্শকের মনোভাব বের করার একটা পদ্ধতি সাইটে ভাবে করে নিতে পারবেন। যদিও দর্শকের মনোভাব পদ্ধতি যেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তারপর সেটাকে নিয়ে আপনারা কিভাবে প্রসেসিং করবেন সেটা আবার একটা আলাদা পার্ট আমার স্টাডি। সেটা আমি পরে বিস্তারিত আমি জানাবো একটা প্রক্রিয়ার মধ্যে এসে আমরা লাইভে এসে আমরা এই কাজগুলো এইভাবে করো এটা থেকে আমরা দেখিয়ে দিব যে এটা এইভাবে হয়। আচ্ছা, এরপর একটা কোশ্চেন ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স বিহেভিয়ার সাইকোলজি। তো আমরা এইখানে এই প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলেই আমরা সাইকোলজিটা ধরতে পারবো বা অনুমান করতে পারবো এবং আমরা এটা ক্রমাগত করবো, কারণ এটা আসলে দর্শকের মনোভাব পরিবর্তনশীল। কাজে আপনাকে এটা নতুন নতুন তথ্য সংগ্রহ করতে হবে এবং আপনার দর্শক একক নয়, বিভিন্ন ধরনের মানুষের সমষ্টি। তাই আপনাকে বিভিন্ন ধরনের দর্শকের মনোবিজ্ঞান বুঝতে হবে। এটা আলাদা আলাদা পার্ট আছে, এটা আমরা যখন করবো তখন আপনাকে দেখাবো না। এখন যে প্রশ্ন করছিলাম যে এখানে আমরা যে সাইকোলজিটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে এটা বোঝার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে এটা অ্যাপ্লিকেশন করা কর্পোরেশন অপটিমাইজেশন প্রসেসিং এর ভিতরে এটা বিহেভিয়ার অ্যানালাইসিস এবং এমএল এটা বুঝতে পারা বিষয়। তো মনে করি আমরা আমাদের ওয়েবসাইটে সাইন ইন নিউজলেটার সাইন ইনটা বাড়াতে চাই। এখন আমরা কিছু টুলস ব্যবহার করতে পারি, হোয়াটসঅ্যাপ, গুগল অ্যানালাইটিক্স ফর্ম রেকর্ড স্টোর করতে পারি অথবা টেবিলও করতে পারি, অপটিমাইজার ফিডব্যাক করতে পারি। এখন আমরা কি কি প্রসেসের মধ্যে দিয়ে যাব এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কয়েকটা প্ল্যান প্রোগ্রাম আছে সেটা আমি জানতে হবে। এটা টার্গেট বিহেভিয়ার কি, আমাদের প্রথমে কোশ্চেনটা ছিল যে নিউজলেটার সাইন আপ বাড়াবো। 2 নাম্বার আমরা কি ইউজার পার্সোনা, এখন কি ফিড পার্সোনাস ফর পটেনশিয়াল সাবস্ক্রাইব, যেমন ডে ওয়ার্ল্ড মার্কেট ইনফরমেশন ইন্ডাস্ট্রি আপডেট ইত্যাদি। আচ্ছা, তাহলে কি ফিড প্রফেশনাল ফর পটেনশিয়াল সাবস্ক্রাইব, example John, 30 year old marketing professional interested in industry update। আচ্ছা, এখানে প্রক্রিয়াটা বলছে আপনাকে ইউজারের পার্সোনা তৈরি করতে হবে। ইউজারের পার্সোনা করতে গেলে আপনার পটেনশিয়াল যে যারা যারা আপনার সাবস্ক্রাইব ফর্মে আসতে পারেন তাদের উপর ভিত্তি করে আলাদা আলাদা করে আপনার একটা প্রোফাইল তৈরি করতে হয়। ইউজারের পার্সোনাটা ইউএস ইএক্স ডিজাইনের ক্ষেত্রেও প্রয়োজন হয়। এটা সাধারণত কিরকম, এটা একটা বায়োডাটার মতো। মনে করেন যে আপনার একটা গ্রাহক, তার বয়স 30, তিনি চাকরি করেন, তিনি শহরে বসবাস করেন, তিনি কেনাকাটা অভ্যস্ত না, তিনি এই কাজে পছন্দ করেন, তিনি ওই খেলাধুলা পছন্দ করেন। তাহলে এটা একটা ডেটা যদি আপনি একটা পেজের ভিতরে বিভিন্ন সীমা রাখেন, এটা টেমপ্লেট আছে, টেমপ্লেট তৈরি করা যায় খুব সহজ। তাহলে আপনি এই ব্যক্তির একটা সামষ্টিক জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়, এই ব্যক্তি কি করতে পারে না করতে পারে, ইনি আপনার পটেনশিয়াল কাস্টমার কিনা সেটাও আপনি বুঝতে পারবেন। এটা আপনার ইউজার পার্সোনা, এটা আমরা আগেই বলছি ইউজার পার্সোনা কিন্তু ইউএক্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের খুব প্রয়োজন হয়। ইউআই ইউএক্স চেঞ্জ করতে ইউজার পার্সোনা লাগে, কারণ কোনো ব্যক্তি কি ধরনের বাটন পছন্দ করেন, কিরকম কালার পছন্দ করেন, কিরকম ওয়েবসাইটে শেষ ফরওয়ার্ড করে সেটাও এখানে উঠে আসে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডেটা কালেকশন। এবার ডেটা কালেকশনে এনহ্যান্স কারেন্ট সাইন আপ রেটস, কন্ডাক্ট ইউজার সার্ভে টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউজ। আচ্ছা, এখন আপনার বর্তমানে যে কারেন্ট সাবস্ক্রাইব আছে তাদের নেটে অ্যানালাইসিস করে এটা আপনি জিএফআর এ গেলে আলাদাভাবে কাস্টমার ম্যাট্রিক্স নিয়ে আপনি এটা করতে পারবেন। এটা আমরা কাজে নাম নেই, আমরা এই সময় দেখাবো। আপনার ইউজার জার্নি, ইউজার জার্নি কি ম্যাপ দি স্টেপস অফ জন টেক্স ফ্রম ভিজিটিং হোম পেজ কম্পেয়ার উইথ দ্য সাইন আপ ফর্ম। এখন কোন একটা ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসার পর, হোম পেজে আসার পরে কিভাবে তার সাইন আপ জার্নি হলো, এটা একটা ফানেলের ভিতর থেকে আপনি নিয়ে যেতে পারেন যে তিনি এখানে আসছেন, তিনি দ্বিতীয় স্টেপে করছে, তৃতীয় স্টেপে করছে, তৃতীয় স্টেপে চতুর্থ স্টেপে এটা করছে, এটা একটা জার্নি ম্যাপিং করতে পারবেন। আচ্ছা, তারপর পরের প্রক্রিয়াটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। এখানে কি আছে, ইউ সোশ্যাল প্রুফ বাই শোয়িং দি নাম্বার অফ এক্সিস্টিং সাবস্ক্রাইব অ্যান্ড অ্যাপ্লাই দি সিকিউরিটি এফেক্ট দ্য হাইলাইটিং লিমিটেড টাইম অফ কন্টেন্ট অ্যাক্সেস। আচ্ছা, তাদের সোশ্যাল ইউজ সোশ্যাল প্রুফ বাই শোয়িং নাম্বার অফ এক্সিস্টিং সাবস্ক্রাইব। আচ্ছা, যারা আপনার অলরেডি গ্রাহক আছে তাদের সোশ্যাল প্রুফটা আপনি দেখতে পারবেন। এবার তাদেরকে দেখার পরে আপনি কি করলেন, অ্যাপ্লাই দি স্পেসিফিক ইফেক্ট অফ হাইলাইটিং লিমিটেড টাইম কন্টেন্ট অ্যাক্সেস। তাদের জন্য আপনি একটা যদি আছে একটা অল্প সময়ের জন্য তাদের একটা অফার আপনি তাদের রাখতে পারেন।
যে এটা তারা ব্যবহার করলে বেশি বেনিফিট পাবে এরকম। এইখানে একটা সাইকোলজিক্যাল প্রিন্সিপাল আছে। আচ্ছা, তারপর হচ্ছে হাইপোথিসিস। এটা না করলেও চলে, তারপর পরে অনেকে। হাইপোথিসিস কি? Adding a testimonial from the well-known industry expert will increase sign-up prices. এখন হাইপোথিসিস করার কাজ যারা এই ধরনের কাজ করে এক্সপার্ট, মনে করেন আপনার এরকম 20 জন এক্সপার্ট জানা আছে, যদি তাদের কাছে আপনি এটা পাবেন, সার্ভে পাঠাবেন, তারা আপনার মতামত দিল, এটা হাইপোথিসিস আপনার লেগে যাবে, কাজে লেগে যাবে। তারপর আবার টেস্টিং প্রসেসকে আসবেন কি? ইমপ্লিমেন্ট টেস্টিং এন্ড রান and A/B test the compare with the original version. আচ্ছা, আপনি একটা ভার্সন তৈরি করলেন, তারপর আরেকটা ভার্সন তৈরি করলেন। একটা ভার্সন আপনি তৈরি করলেন কিভাবে? আপনার এক্সেলের যে প্রথম যে অরিজিনাল ওয়েবসাইটটা আছে, যেখানে আপনার লেআউট ফর্ম, সাইন আপ ফর্মের সব লেআউট দাও ঠিক করা আছে, বাটন ঠিক করা আছে, সেখানে ক্লিক করে এই প্রসেসকে যাওয়ার পর একটা ইউজারের লিড আপনি সংগ্রহ করতেছেন, সেটা আপনার টেস্টিং হয়ে যাবে। এবং আপনার ভার্সন যখন আপনি তৈরি করবেন, তখন আপনি আরেকটা টেস্ট করার জন্য আপনি আরেকটা ফর্মের লেআউট তৈরি করলেন, কিছু ঘর কমালেন, আপনার ডেটা অ্যানালাইসিস করে কিছু বাড়ালেন, কালার চেঞ্জ করে দিলেন, স্ট্রাকচার লেআউটটা কিছুটা প্রয়োজন বোধ করে আপনি সেটাও চেঞ্জ করে দিলেন, তখন আরেকটা ভার্সন হয়ে গেল। এই দুই ভার্সনকে আপনি টেস্ট করার জন্য ভার্সনটা অরিজিনাল থেকে আপনার বর্তমান যে কাস্টমাইজ ভার্সন রান করার পর 1 সপ্তাহ, 15 দিন, 2 মাস, 1 মাস, মিনিমাম 2 সপ্তাহ চালার পরে ইউজারের যেটা কি সেটা আপনার ভার্সনটা পছন্দ হয়েছে কিনা, শেয়ার হচ্ছে না, সেটার উপর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমরা এবি টেস্টিং বলি। আচ্ছা, তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট। Analyze the test result and if the hypothesis is correct, incorporate the chance of additional assessment. যদি এটা সঠিক এবি টেস্টিং এ যদি আপনার ভার্সন যেটা করছেন সেটা যদি বেড়ে যায়, ভালো হয়, ইনক্রিজ হয়ে যায়, আপনার যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে আপনার ফর্ম বৃদ্ধি বাড়াবেন, অর্থাৎ সার্ভিস ফিউচার বাড়াবেন, সেটা তো বেড়ে যায়, তাহলে ওকে। না হলে আপনি আরেকটা ডেটা আবার বিশ্লেষণ করে কোথায় ব্যবহার হচ্ছে বা কোথায় কারেকশন করা বেশি করে আরেকটা ভার্সন আপনি করলেন। এরকম সাধারণত অপটিমাইজেশনে এগুলো তো ওয়ান বিল প্রসেস অনেক সময় লাগে। আমরা সাধারণত একটা দুইটা ভেরিয়েন্ট নিয়ে 2-3 মাস সময় ব্যয় হয়ে যায়। তারপর এটা ভেরিয়েন্টের উপর রেজাল্ট কতটুকু আসে সেটার উপর বলা যায় যে আপনার কনভার্সন বৃদ্ধি পেয়ে গেছে। এখন আপনার আগে কনভার্সন ছিল 2% এখন বা 3%, এখন কনভার্সন এখন নতুন করে এই জেনারেটিভ প্রসেসিং করা আপনার কনভার্সন ব্যয় হলো আরো 1%, তাহলে আপনার কনভার্সন বর্তমানে 4%। আর এই 1% এর উপর ভিত্তি করে তার যে রিটার্ন ইনভেস্টমেন্ট বা যে কস্টিং, সেটা থেকে তো অনেক বেশি ইনকাম বৃদ্ধি হয়ে যায়, তখন তাকে বলা যায় সাকসেসফুল। আপনার কনভার্সন অপটিমাইজেশন করার পর আপনার বর্তমান প্রজেক্ট সাকসেসফুল হয়ে যায়। কিন্তু সবসময় যে সাকসেসফুল হবে এটা গ্যারান্টি পাওয়া যায় না, কিন্তু সায়েন্টিফিক প্রক্রিয়া পদ্ধতি নিয়ে অবশ্যই এক সময় একটা ফল আসবে। এটা হচ্ছে আমাদের কনভার্সন অপটিমাইজেশনের একটা প্রসেসিং করে একটা কাজ করার পদ্ধতি কিন্তু আসলে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এগুলো তো আরো অনেক বিষয় জড়িত থাকে। আর কনভার্সন অপটিমাইজেশন যখন করা হয় তখন অনেকগুলো মানুষের সমষ্টিক জ্ঞান থাকে। একা একটা কনভার্সন অপটিমাইজেশন করা খুব কঠিন, যদিও আপনি বেসিকগুলো জানতে পারবেন। এটা টিম কাজ, এক একজন একই ধরনের কাজ করে, এবার টিম ওয়ার্কের নির্দেশনা নিয়ে এটা কাজ করতে হয়। আর কমার্শিয়াল অ্যাপ্লিকেশনের নলেজ অত্যন্ত ব্যাপক, কারণ এটা বড় পর্যায়ে। এখানে আপনার মনে করেন যে ডিজিটাল মার্কেটের সমস্ত ফর্মই এখানে আইসা সারাংশ হিসাবে বলতে গেলে। তা না হলে এই নলেজটা না পাওয়া গেলে কমার্শিয়াল অপটিমাইজেশন প্রক্রিয়া আগানোই যায় না। তো যাই হোক, আমরা পরে আরেকটি ক্লাসে আমরা আশা করতেছি যে আপনাদের একটা দিতে পারবো, যে কমার্শিয়াল অপটিমাইজেশনের সম্পর্কে একটা জ্ঞান দিতে পারবো আশা করতেছি। তো ভালো থাকবেন সবাই, আশা করি সামনের ভিডিও আমি একটা সুন্দর করে আলোচনা করবো কমার্শিয়াল অপটিমাইজেশন নিয়ে।